আমি কিন্তু এখনো বলছি তোমার কাছেও অপশন আছে ইন কেস ইফ ইউ ওয়ান্ট টু। আবার যাওয়ার সময় কিন্তু ভুলে গেছে বাই দ্য ওয়ে যে বেশি সোফার উপরে একদম গড়িয়ে পড়িয়ে থাকবে না। টিভি ক্যাবিনেটটাও এখন আমাদের বাকি ফার্নিচারের সাথে একটু ম্যাচ করছে। গরম গরম সাবুন পাপড় রেডি। হোম ডেকোরটা এমন একটা জিনিস না, সবসময় চলতেই থাকবে, ওটা কখনো পস্ত হয় না। এই বাড়িতে আসার পরে যে সেটআপটা হয়েছিল আমি একদমই খুশি ছিলাম না। ওনার কাছে অর্ডার দেওয়াতে সেম সোফাই উইথ আ বেটার ফ্যাব্রিক কোয়ালিটি আমরা পেয়েছি। যে গেছে গিয়ে তার সে ফিরেও আসবে না, আর তাকে ছাড়া বাঁচার এখন আমরাও অভ্যস্ত হয়ে গেছি। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, পারফেক্ট ডিনার আজকে। আমার অফিসে ডিফারেন্ট কাইন্ডস অফ জবা গাছ থাকতো, আর আমিও জবার কুড়িগুলো বাড়ি নিয়ে আসতাম। রূপসীদি লিখেছে, ঠিক বলেছে রিমো, যারা কোনোদিন ফুল চুরি করেনি তারা এটার মজা কোনোদিন বুঝবে না। দেখার পরে মাকে ফোন লাগিয়েছে, রাতে 3টার সময় মাকে জাগিয়ে মার সাথে গল্প করেছি। ছেলে মেয়েদের কি শিক্ষা দেবো না দেবো, সেই শিক্ষা যখন দেওয়ার হবে ঠিক দিয়ে দেবো। হাই রিনি, কাল তোমার দাদাকে আমি দেখলাম মন্দিরে, বাট আই ওয়াজ 80% শিওর। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ হলো 26শে মে, সোমবার, একটা নতুন সপ্তাহের শুরু। পিছনে দেখতেই পাচ্ছ ভীষণ বৃষ্টি পড়ছে, আর যেমনটা বলেছিলাম আমি হয়তো বাড়িতেই থেকে যাব, তো বাড়িতেই থেকে যাচ্ছি। 9:15 বাজে, রিনি অফিসের জন্য বেরোচ্ছে, কিন্তু এত বৃষ্টির মধ্যে ও একটু ঘ্যান করছে যে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিলে ভালো হতো। গত সপ্তাহে ও একটা দিন ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, আর সেদিন বৃষ্টিও পড়েনি। তো এখনো রেডি হয়ে বের হচ্ছে, ও বের হোক, তারপরে এসে আবার কথা বলছি তোমাদের সাথে। রাইট কনফার্ম হয়নি? রাইট কনফার্ম হয়ে গেছে, বৃষ্টিটার জন্য বলছে যে শেডে দাঁড়াতে। শেড কই এখানে? হ্যাঁ, ওটাই শেড কই। ছাতা আছে, ঠিক আছে। কোন দিক থেকে যাবে, ফ্রন্ট সাইড দিয়ে না ব্যাক সাইড দিয়ে? যাই আমি। আচ্ছা, কিন্তু এখন এত বৃষ্টির মধ্যে তুমি কিন্তু ভিজে যাবে। ব্যাক সাইড দিয়ে গেল ভালো, তেরছা বৃষ্টি হচ্ছে, মানে ইটস নট লাইক ঝিরি বৃষ্টি। আমি কিন্তু এখনো বলছি তোমার কাছেও অপশন আছে ইন কেস ইফ ইউ ওয়ান্ট টু। কি না? সত্যি? আচ্ছা, গুড মর্নিং বিবি ফ্যামিলি। যাও, তাড়াতাড়ি ফিরে আসতে পারলে এসে পড়ো, কিন্তু যাচ্ছ এত দেরি করে, 6টার আগে তো বেরোতে পারবে না। ঠিক আছে, দিদি আসবে তো, রূপা? হ্যাঁ, ঠিক আছে, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। চলো, একটু নতুন সোফাতে এসে বসলাম। রিনি তো বেরিয়ে পড়লো, কালকে রাতে ডেলিভার হওয়ার পর আমি এখানে আরাম করে একটু জিরাতে পারিনি এখানে। তো ঠিক আছে, রিনি আমাকে আবার যাওয়ার সময় কিন্তু বলে গেছে বাই দ্য ওয়ে যে বেশি সোফার উপরে একদম গড়িয়ে পড়িয়ে থাকবে না। তো ঠিক আছে, আমি গড়িয়ে পড়িয়ে এমনও থাকছি না। এটা সোফাটা 2 সিটার, তো এতটা লম্বা না যে আমি এখানের মধ্যে গড়াতে পারবো। এনিওয়ে, সকালে উঠে পুজো টুজো যা দেওয়ার ছিল সব করে ফেলেছি, পুজো সব ডান। এদিক থেকে আর কোনো চিন্তা নেই। ইনফ্যাক্ট আমি স্নান টান করে পুজো দিয়ে রেডিও হচ্ছিলাম যে বের হবো, কিন্তু দেখছি কোনো রাইড পাচ্ছি না, কিছু পাচ্ছি না। তো তাই ম্যানেজারকে বললাম যে ওয়ার্ক ফ্রম হোম করা যাবে কিনা। তারপর দেখি আমার ম্যানেজারও বলছে যে হ্যাঁ, আমিও ওয়ার্ক ফ্রম হোম করছি, কারণ ভালো বৃষ্টি পড়ছে, আর আরও জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই 31 মে পর্যন্ত। তো দেখি এই সপ্তাহটাও কি ওয়ার্ক ফ্রম হোম করে কাটবে না, যদিও আমার ইচ্ছা নেই ওয়ার্ক ফ্রম হোম করে কাটাতে, কারণ বাড়ির থেকে না সত্যি অফিসের কাজগুলো ওরকম করে হয় না। আর বাড়িতে বসে বসে ওই মিটিংয়ের পর মিটিং অ্যাটেন্ড করতে একদম ভালো লাগে না। এতে হলো অফিসে যাব, অফিসে 9টা থেকে 5টা কাজ করে 5টার সময় বেরিয়ে আসবো। এখন একটু ব্রেকফাস্ট করি, দেখি ব্রেকফাস্টের জন্য কিছু ব্যবস্থা কিছু নেই, কিন্তু একটা ব্যবস্থা হয়ে যাবে। একটু দুধ বিস্কিটই খেয়ে নেবো, খেয়ে তারপরে অফিসের কাজে লেগে পড়ি। অনেক মিটিংস আছে, তার মাঝখানে যদি কথা বলতে পারি তো ভালো কথা, যদি না বলতে পারি তাহলে একেবারে দিন শেষে আবার আসবো। খুব কম আমি এরকম অফিস যাওয়ার সময় ভিডিও করতে পারি, প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়। আজকে তাড়াহুড়ো আছে, কিন্তু আমার রাইডার এখন এসে পৌঁছয়নি। বাইরের অবস্থাটা ভীষণ খারাপ, চারদিকে বৃষ্টি আর জল জমা শুরু হয়ে গিয়েছে অলরেডি। আমি তো এই রিলায়েবলের এই এক্সিট গেটটাতেই দাঁড়িয়ে থাকি, জাস্ট মন্দিরটার পেছনে। এখান থেকে আমার পিক আপটা হয়, কারণ কি আপাতত আমার যার গাড়িতে আমি যাই সে এখন পিছনে রাস্তাটা দিয়ে যায়, এইটুকু আমাকে হেঁটে আসতে হয়। কিছু উপায় নেই, কারণ এই টাইমিংটা আমার সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়। আর সকালেরও অন্য রাইড থাকে, তাতে আমাকে আরও 1 ঘন্টা এক্সট্রা অফিসে থাকতে হয়। এই কারণেই এনার সাথে আসা, কিন্তু আজকে উনি আরও লেট করবে, বুঝতে পারছি না ঠিক কতক্ষণে পৌঁছবো।
সকালে আকাশের যা অবস্থা ছিল একেবারে কালো অন্ধকার, দেখে তো মনে হচ্ছিল সারা দিন ধরে বৃষ্টি পড়বে, কিন্তু না, এখন বেশ আকাশটা পরিষ্কার হয়ে গেছে। দেখো একদম নীল নীল তুলো তুলো আকাশ, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, ওয়েদার রিপোর্টও তো তাই বলছে, আবার হয়তো পড়বে, কিন্তু এখন মনে হয় না পড়বে করে। এদিকেও দেখো আকাশের হাওয়াতে ক্লাউডসগুলো এক জায়গাতে থামছে না, মেঘগুলো এক জায়গাতে থামতে পারছে না। যাই হোক, এখন প্রায় 1:45 বাজে, লাঞ্চ টাইম হয়ে আসছে। লাঞ্চে আজকে স্পেশাল কিছুই নেই, টিফিন অলরেডি প্যাক করা ছিল, কালকের ছানার ডালনা আছে, ভাত আছে, ডাল আছে, তো সেটাই এখন টিফিন থেকেই গরম করে নেবো মাইক্রোওয়েভ ওভেনে, ওটাই খেয়ে নেবো। আজকে এমনি তো নিরামিষ, আজকে দিনটা নিরামিষই খাই, কালকেও আবার নিরামিষই আছে, তো মাছ মাংসের ব্যাপার নেই, এসব স্পেশাল রান্না বান্না। হ্যাঁ, নিরামিষের মধ্যে কিছু একটা স্পেশাল রান্না হবে। রাতে ভাবছি খিচুড়ি করে নেবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খিচুড়ি পাঁপড় আচার সব মিলিয়ে বেশ ভালো জমে যাবে খাবার। আর কালকেরটা দেখা যাক, কালকেও খিচুড়ি হয়ে যেতে পারে, মানে টিফিনে আজকে রাতে যেটা যদি খিচুড়ি বানানো হয়, কালকে টিফিনও খিচুড়ি হয়ে যাবে। আর কালকে রাতের জন্য দেখা যাক, কালকে রাতেরটা কালকে চিন্তা করবো। দিদি এমনি তো আসবে, দিদিকেই বলবো খিচুড়ির জন্য সব রেডি করে দিতে। চলো আমি ঝটপট করে লাঞ্চটা করে নিই, কারণ আবার 2:30 থেকে একটা মিটিং আছে, এখন 1:45 বাজে, লাঞ্চ করতে করতে আধা ঘন্টা লাগবে, তো মিটিংয়ের আগে আগে শেষ করে, নাহলে ওই দৌড়াদৌড়ি একটা পড়ে যাবে, দৌড়াদৌড়িতে একদম ভালো লাগে না। টিফিনটা কোথায়? এই তো, এই যে টিফিন, চলো খেয়ে নিই। এটাতে দিয়েছে ডাল, এটাতে রয়েছে ছানার ডালনা, আর এখানে আছে ভাত। অনেক দিন ধরে টিভি ক্যাবিনেটটা এইভাবেই পড়ে রয়েছিল, উপরে কিছু সানমাইকা টানমাইকা সব উঠে গেছে, তো কিছু একটা করব করে ফাইনালি অ্যামাজন থেকে একটা ওই স্টিকারগুলো যে পাওয়া যায় এরকম ওয়ালপেপার স্টিকারগুলো, সেটাই একটা আনালাম, একদম প্লেন হোয়াইট, আমাদের বাকি ফার্নিচারগুলোর সাথে ম্যাচ করে। তো এটাকে এখন জাস্ট অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে এখন এই এক্সট্রা পোর্শন যেটা আছে ওইটাকে কেটে দেবো। আমাদের টিভি ক্যাবিনেটটাও এখন আমাদের বাকি ফার্নিচারের সাথে একটু ম্যাচ করছে, যদিও বাকি ফার্নিচারগুলোর টপগুলো ব্রাউন বা উপরটা পুরোটাই হোয়াইট, সামনের দিকটা হোয়াইট, এটার সামনের দিকটা ব্রাউন, উপরটা হোয়াইট, তাও কিছুটা তো রিজেমব্লেন্স আছে। আর লাগানোটা কিন্তু খুব ইজি, আমি অ্যামাজন থেকে এই স্টিকারগুলো নিয়েছিলাম, আর সাথে এই যে স্টিকারের অ্যাপ্লিকেটারগুলোও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, 3টা সাইজের অ্যাপ্লিকেটার আসে, 200 টাকার মতো পড়েছে। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, যদি তোমরা কিনতে চাও ডেফিনেটলি ট্রাই করতে পারো, ভালো জিনিসটা, ভালো। আর মনে হচ্ছে মানে স্প্রে করেও পরিষ্কার করে দেওয়া যাবে, জলটা লাগানো যাবে, কোনো অসুবিধা নেই। সো চলো, আরও একটা ছোটো কাজ শেষ হলো বাড়ির, বাকি এখন আরও 1-2টো ছোটো ছোটো কাজ আছে, ওগুলো যখন হবে তখন তোমাদের দেখাবো। গুড ইভিনিং, সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা, তারপরে আর মাঝখানে একদম সময় করে উঠতে পারিনি, অফিসের কাজ ছিল, আজ সোমবার, আগেই বলেছিলাম মিটিংস আছে ব্যাক টু ব্যাক, একদম সময় দিতে পারিনি। অফিসের কাজ থেকে জাস্ট উঠলাম, এখন 6:30 বাজে, রিনিও অফিস থেকে বেরিয়ে গেছে, রূপাও বাড়িতে চলে এসেছে, রান্না করতে ঢুকেছে। আজকে ওকে দিয়ে খুব একটা বিশেষ রান্না করাচ্ছি না, ফুলকপি তরকারি করানো হচ্ছে কালকের জন্য, আর চাটনি করানো হচ্ছে রাতের জন্য। রাতে যেমনটা বলেছি হবে খিচুড়ি, ওকে দিয়ে খিচুড়িটা করাতেই পারতাম, রিনিও আমাকে বলছিল যে খিচুড়িটা করিয়ে রাখো, কিন্তু আমি না সাহস পাচ্ছি না। আজকে এই ওয়েদার, মানে এত সুন্দর ওয়েদার হয়ে আছে, মাঝখানে একটু সময় জন্য মনে হয়েছিল আবার সেই রোদ বেরিয়ে যাবে, আকাশ একদম পরিষ্কার তোমাদের দেখালাম, কিন্তু না, আবার কিন্তু মেঘ জুড়ে এসছে, ইনফ্যাক্ট হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই ওয়েদারে খিচুড়িটা দারুণ জমবে, খিচুড়ির সাথে চাটনি করা হচ্ছে, লাবড়া হয়তো করবো না, দেখা যাক। আমি এখন নাও বলছি না ডাইরেক্ট, আমি হ্যাঁও বলছি না, সময় হয়ে উঠলে নিশ্চয়ই হবে। তবে ওই যেটা বলছিলাম, ওকে দিয়ে করানোর সাহসটা পেলাম না, রিনিকে বললাম না আমিই করে নেবো, যতটুকুই সময় লাগুক যখনই হোক আমিই করবো, অফিস থেকে যদি ফিরেও করতে হতো আমিই করতাম আজকে। এনিওয়ে, সময় তো খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল, দিনটা একেবারে শেষ, আর সত্যি সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, দেখতে দেখতে 29টা বছর পেরিয়ে গেল সেই পাপা ছাড়া। থাক, আমি আর এটা নিয়ে বেশি ঘাটতে চাই না। It has been 29 years since that fateful day. ছিল এখনো আমি সেই 29 বছর আগে 26 মে 1996-এর দিনটা, পুরো দিনটা আমি মানে ভিজুয়ালাইজ করতে পারি, আমার চোখের সামনে ভাসে। কিন্তু এটা নিয়ে এখন আর কথা বলে কোনো লাভ হবে না, কারণ যে গেছে গিয়ে সে ফিরেও আসবে না, আর তাকে ছাড়া বাঁচার এখন আমরাও অভ্যস্ত হয়ে গেছি। 29 বছর কম হয় না বলো। যাই হোক, রিনি আসুক, রিনি আসলে তারপরে একটু চা বানানো হবে, চা খাওয়া হবে, এই ওয়েদারে চাটা ভালোই লাগবে। দেখি চা বা কফি একটা কিছু করবো আর কি, বাইরে থাকা যাচ্ছে না, খুব ঠান্ডা, আমার ঠান্ডা এমনিও বেশি, তোমরা জানোই।
একজন অফিস থেকে এসেই চা কফি, আমি আরো বলছিলাম যে চা কফি লাগবে, এখানে পাপড় ভাজতে বসেছে। আজকে পাপড় খেতে ইচ্ছা হচ্ছে নাকি পেঁয়াজি খেতে ইচ্ছা আছে? তো পেঁয়াজি খেতে ইচ্ছা করছে, কিন্তু যেহেতু নিরামিষ তাই জন্য সাবুর পাপড়। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে যা বৃষ্টি চলছে কি বলবো। কালকে অফিস যাবে? যাবে কি মানে কি মানে ইচ্ছা নেই কিন্তু যেতে হবে, কিন্তু যেতে হবে। তুমি কি করবে? আমি অফিস যাবো কালকে। তুমি থাকো বাড়িতে। কাকা কেন ওদিন কমপ্লেন করছিলে না তুমি বাড়িতে থাকলে আমি থাকবো না, ভালো লাগে না আমার। তুমি বাড়িতে থাকলে আমি থাকবোই না, আমি চলেই যাবো অফিসে। আমি থাকছি না বাড়িতে। চলো তাও আমি যাবো। গরম গরম সাবুর পাপড় রেডি। অনেকগুলো ভেজেছো। চলো তোমার চা কফি? চা হয়ে গেছে। কি চা? দুধ চা? লাল চা? লাল চা। হ্যাঁ তুমিই খাও। দুদিন ধরে দুধ চা খেতে, আর দুধ চা খাবো না। দুধ আনতে হবে, দুধ চায়ের জন্য দুধও নেই। দুধ চা খাইও না। বৃষ্টির দিনে গরম গরম চা আর কিছু একটা ভাজাভুজি খেতে তো জাস্ট দুর্দান্ত লাগে। রিমোও খুব এনজয় করে। পেঁয়াজি আমরা দুজনে খুব ভালোবাসি খেতে, কিন্তু তেলে ভাজাটা রিসেন্টলি একদম বন্ধ করে দিয়েছি। ইভেন এখন মনে হয় কয়েক মাস হয়ে গেছে যে আমরা লুচি খাইনি। হ্যাঁ এখন ওটাতেই আসছে যে এটা প্রায় অনেক মাস বাদে যে একটু কিছু ভাজা খাচ্ছি, আলাদা করে একদম খাওয়া হয় না। আর একটু একটু মাঝে মাঝে খাওয়াই যায়, তাই না? একটু খাওয়া ঠিক আছে। আজকে অনেকদিন বাদেই ভেজেছি। ইনফ্যাক্ট আই থিঙ্ক সাবু পাপড়গুলো লাস্ট অগাস্টে আমি ভেজেছিলাম, যখন তুমি ছিলে না। বছর ঘুরতে চললে এই সাবুর পাপড়ের। এনিওয়েজ বাইরে তো বৃষ্টি পড়ছেই, তার সাথে তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই, কারণ কি তোমরা ভীষণ ভালোভাবে অনেক উইশ করেছো আমাদেরকে। এই সোফাটা তোমাদের খুব পছন্দ হয়েছে, তো সেটা জেনেও আমাদের খুব ভালো লাগছে। আজকে তো অফিসে বসে আমি জাস্ট ব্লগের যখনই পোস্ট হয়েছে সঙ্গে সঙ্গে দেখলাম যে কটা ভিউজ আসলো, কি কি কমেন্ট আসলো, আর অফিস থেকে বাড়ি ফেরার সময় সমস্ত কমেন্টসগুলো পড়েছি। তো অবভিয়াসলি সোফা নিয়ে অনেক ডিটেলস আছে যেগুলো আমরা আমাদের তরফ থেকে তোমাদেরকে শেয়ার করতে চাই। থ্যাঙ্কস আ লট আমাদের এই সোফাটা তোমাদের ভালো লাগার জন্য। আমাদেরও বেশ মজা লাগছে, ঘরটা একটু চেঞ্জ হয়ে গেছে আর ভীষণ কোজি একটা ফিল। হ্যাঁ সে তো দেখো, চেঞ্জ ইজ গুড আমার মনে হয়। আর কিছু কিছু জায়গাতে ছোট ছোট করে জিনিস ঘরে, আর হোম ডেকোরটা এমন একটা জিনিস না সবসময় চলতেই থাকে, ওটা কখনো পস্ত হয় না। এটা মনে হচ্ছে চেঞ্জ করি, ওটা মনে হচ্ছে চেঞ্জ করি, তো ব্যাপারটা ঠিক এরকমই। তো আমরা এই সোফাটা কোথা থেকে নিয়েছি সেটার ব্যাপারে তোমাদেরকে একটু জানাই। সোফা নিয়ে আমাদের অভিযান বেশ অনেকদিন ধরে চলছিল। ইভেন আমাদের 3 সিটার সোফাটাকে চেঞ্জ করে 2 সিটারে নিয়ে যাওয়ার মধ্যে আমাদের দুজনের মধ্যে লাইক মাসের পর মাস প্রায় ডিসকাশন চলেছে। কারণ এই বাড়িতে আসার পরে যে সেট আপটা হয়েছিল আমি একদমই খুশি ছিলাম না, রিমো কিছুটা খুশি ছিল না, অ্যাডজাস্ট করছিল, কিন্তু একেবারেই ভালো লাগতো না। ইভেন এমন এক একটা দিন গেছে যে ড্রয়িং রুমে আমরা আসতামই না, কারণ ভালো লাগতো না। ওটা ঠিক আমাদের নিজেদের মতো, নিজেদের যে একটা স্পেস ওইটা ঠিক আসছিলই না। চেষ্টা করেছি, তো তারপরে ফাইনালি একটা ডিসিশন নেওয়া হলো যে 3 সিটার আর এখানে রাখা হবে না, কারণ এই ঘরের তুলনায় 3 সিটারটা বেশ বড় হয়ে যাচ্ছিল। আর এই প্যালেট বেডটা আমাদের ভীষণ ফেভারিট, তো এটাকে না সরিয়ে কিভাবে ঘরটা ম্যানেজ করা যায় সেটাই ছিল প্ল্যান। তো তাই জন্য আমরা 2 সিটারে আসলাম। এবার 2 সিটারে প্রচুর শোরুমে গিয়ে আমরা দেখেছি, তোমরা কিছুটা দেখতে পেয়েছো ব্লগে, কিছুটা দেখতে পারোনি, কিন্তু খোঁজ খবর আমরা অনেকদিন ধরেই চালিয়ে রেখেছিলাম। তো লাস্ট কিছু শোরুমে গিয়ে যেগুলো দেখলাম, যেই পরিমাণে মানে যে সাইজ বলো বা যে ডিজাইন বলো সেই দিয়ে দামটা অত্যাধিক বেশি। মানে 30,000 দিয়ে একটা 2 সিটার কেনা আমার তো মনে হয় না সেটার কোনো প্রয়োজন আছে। প্লাস আমরা ভাড়া বাড়িতে থাকি, এখানে অত এক্সপেন্সিভ ফার্নিচার করার কোনো রকম ইচ্ছেই আমাদের নেই, কারণ এগুলোর আজকে এরকমভাবে রয়েছি, এরপরে কোথায় আমরা ফাইনালি সেটেল করব, তখন সেই ফার্নিচারগুলোর কি সিচুয়েশন হবে, যতই হোক সবটাই তো আমাদের কষ্টের টাকা, বলো এরকমভাবে খরচা করতে তার ভালো লাগে না। তো সেইভাবে আমরা আরও সার্চ করতে শুরু করি, অ্যান্ড ফাইনালি আমরা অ্যামাজনে তো মাঝখানে ঘাটতেই থাকতাম একটু আইডিয়ার জন্য যে কেমন কি প্রাইস পড়তে পারে, কেমন আর অ্যামাজনেই সত্যি কথা বলতে সবথেকে কম প্রাইস, সবথেকে বাজেট ফ্রেন্ডলি সোফাও কিন্তু ছিল। এবার দুটো জিনিস আমরা কনফিউজ ছিলাম যে কেমন হবে কোয়ালিটি, আর সেকেন্ড হচ্ছে ডাইমেনশনটা কিরকম থাকবে। তো সেটার জন্য হঠাৎ করে ডাইমেনশনটাই আমাদের সবথেকে বড় কনসার্ন ছিল। হ্যাঁ, কারণ কি এই বাড়িতে বেশি বড় সোফা আমরা আনতে পারবো না। তো তখন এটা মাথায় একটা আইডিয়া ক্লিক করে গেল, তো অ্যামাজনে যারা সেলার থাকে তাদেরকে কন্ট্যাক্ট করলে কেমন হয়। তো সেই হিসেবে যারা সেলার ছিল তাদেরকে আলাদা করে জাস্ট ডায়ালে গিয়ে বা গুগলে সার্চ করে অ্যাড্রেস বের করে আমাদের একটা সোফা খুব পছন্দ হয়েছিল। সেই সোফার সেলারটা দেখলাম, তখন দেখি সেলার নিশ্চয়ই কোনো না কোনোখানে তো লিস্টেড থাকবে। সেলারের নাম্বার বের করলাম, অনেক খুঁজলাম, তারপরে ফাইনালি ইনস্টাগ্রামে ওর নাম্বার পেয়েছি, তাকে ফোন করলাম। ফোন করে দেখলাম যে সে বানারঘাটা রোডের কাছে ওর নিজস্ব ফ্যাক্টরি আছে, ও ম্যানুফ্যাকচার করে।
তারপরটা রিনি আবার। তো তোমাদের হয়তো ভিডিওতে মনে থাকবে একটা ফ্যাক্টরিও তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম, তো সেটা উনারই ছিল। তো জাস্ট আমরা গিয়ে ভাবলাম যে দেখি কি হয়। তো ওখানে কিন্তু কোনো রেডি সোফা ছিল না, যতটুকু বুঝতে পারলাম অ্যামাজন কন্ট্রাক্ট দেয়, আর এরকম হয়তো 8-10টা পিস ওরা বানিয়ে নিয়ে যায়। তো আমাদের ওই ডিজাইনটা খুব ভালো লেগেছিল, তো আমরা ওই ব্যাপারে তো স্ট্রিক্ট ছিলাম। এবার ওনাদেরকে বললাম যে ঠিক আছে আমাদের একটু কি বলবো, হ্যাঁ ডাইমেনশনটা একটুখানি চেঞ্জ করে দিতে হবে। আর আরেকটা জিনিস যেটা ভালো হয়েছে, ওনার কাছে অর্ডার দেওয়াতে সেম সোফাই উইথ আ বেটার ফ্যাব্রিক কোয়ালিটি আমরা পেয়েছি, কারণ উনি আমাদেরকে আরো বেটার ফ্যাব্রিকের অপশন দিলেন। উনি নিজেই বলেন অ্যামাজনে যেটা বিক্রি হয় সেটার কোয়ালিটিটা অত ভালো থাকে না কাপড়ের, সেটা অবভিয়াসলি, কারণ কি এটাতেই তো অ্যামাজনের লাভ, তাই না? তো সেই হিসাবে আমরা নিজেদের পছন্দের ফ্যাব্রিক দিয়ে কালার চুজ করে সেম সোফাটাই নিজেদের ঘরের জন্য বানানো করিয়েছি। এবং তোমরা জানি না অবাক হবে কিনা, এই সোফাটা কিন্তু আমরা মাত্র 14,000 টাকায় বানিয়েছি। যেটা অ্যামাজনে 15,000 ছিল, সেটাকে উনি আমাদেরকে 14,000 টাকায় বানিয়ে দিয়েছেন। উইথ বেটার ফ্যাব্রিক কোয়ালিটি। ইয়েস, আর ডেফিনেটলি উনি বানিয়েছেন। এখন এখানে বসে আছি আর খুবই স্যাটিসফাইড, আমাদের তো ভালো লেগেছে, সব সুন্দর। আমাদের হাতে টাইম কম ছিল, তাও এত ভালো করেছে। যে তোমাদের হাতে টাইম থাকে ভালো, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। ওদের ডিটেলস গুলো আমি স্ক্রিনের উপরে আর ডেসক্রিপশনেও অ্যাড করে দেবো। তোমরা যদি কেউ সোফা খুঁজছো বা সোফা নিজের পছন্দের মতো বানানো করাতে চাও, ডেফিনেটলি ওদেরকে একবার খোঁজ করতে পারো। আর প্লাস আরো একটা সুবিধা হচ্ছে, ভদ্রলোক হিন্দি ভাষী, তো তোমরা হিন্দিতেও বুঝালে একদম ইজিলি সুন্দরভাবে করে দিতে পারবে। প্লাস ইভেন আই থিঙ্ক উনার শুধু ছোট সোফা বা নর্মাল সোফা না, উনি কিন্তু লাক্সারিয়াস সোফাও বানান। কালকে আমাদের এসে যখন ডেলিভার করতে আসে তখন একটা সোফা দেখাচ্ছিল 6 লাখ টাকার সোফা। দারুণ, মানে কি ছিল সোফাটা। এবং ওনার প্রচুর, ওখানে আমরা কাজও হতে দেখেছি, সেই বিশাল বড় রুম জুড়ে যে সোফাগুলো থাকে, ডিফারেন্ট টাইপের এল শেপের সোফাস বলো বা সোফা কাম বেড বলো, ভ্যারাইটি। তো তোমাদের যদি ভালো লাগে বা তোমাদের কখনো যদি প্রয়োজন হয়, আই থিঙ্ক তোমরা কন্ট্যাক্ট করতেই পারো। তোমাদেরও আশা করি তাতে অনেক অনেক হেল্প হবে। বাস আমি আবার সেই ঢুকে পড়েছি কিচেনে খিচুড়ি বানানোর জন্য। আগেই বলেছিলাম দিদিকে দিয়ে তো এগুলো বানানো করাবোই না। চাল ডাল একসাথে দিয়ে দিয়েছি, এখন একটু অপেক্ষা কখন সিদ্ধ হয়, তারপর নামাবো। চাল ডাল সিদ্ধ হওয়ার পর এটা যখন খিচুড়ির রূপ নেবে, তারপর এটা যখন ফোড়ন পড়বে, ভাবছি একটু তরকারিও একটা বানিয়ে নিই আজকে রাতের মতো, রাতে খাওয়ার মতো। বেশি বানাবো না, সামান্য পরিমাণে বানাবো। দেখি, ফ্রিজ ঘাটতে হবে এখন সব লাবড়াও বানানোর জন্য। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, পারফেক্ট ডিনার আজকের। কিন্তু এটাতে আমার রিমোট টুইস্ট করেছে, দেখো কলা পাতা দিয়ে সাজিয়ে। কলা পাতাগুলো কালকে পাতুরির জন্য এনেছিলাম, তো নষ্ট হবে। হ্যাঁ, ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। আর পেটটা দেখতেও কি ভালো লাগছে। এর সাথে আছে মেনুতে লাবড়া মতো, এই মিক্স ভেজ আর কি। মিক্স ভেজ লাবড়ার জন্য অনেক সবজি নিয়ে গেছে, যা ছিল ওটা দিয়ে হয়ে গেছে। তো মিক্স ভেজ, আবার দিদি বানিয়েছে ফুলকপি প্লাস চাটনি। ভালোই মেনু হয়ে গেল আজকে, নিরামিষ অনেকদিন বাদে। টিভিতে চলছে হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ এর পার্ট 2, শেষের পর্বটা। আর তার সাথে সাথে এত সুন্দর খিচুড়ি আর লাবড়া খেয়ে ওঠে যেন আমার পেট ভরেনি। এখন আবার মিষ্টি নিয়ে বসেছি প্লেট সাজিয়ে। রয়েছে সেই ভাপা সন্দেশ মিষ্টি মুখের থেকে, আর সাথেও রয়েছে মালাই রোল, এটাও মিষ্টি মুখের, মানে মিষ্টি মুখেরই মিষ্টি দুটোই। আর সাথে একটু আম। এগুলো আজকে যে প্রসাদ দিয়েছিলাম বিকালে আর খাওয়া হয়নি, রিনির সেই সাবু পাপড়ের চক্করে। আর এখন আমি নিয়ে বসলাম। চলো চলে এসেছি আমরা তোমাদের কমেন্টগুলো নিয়ে, কমেন্টের এতগুলো সম্ভার নিয়ে এসেছি। তবে আজকে মনে হয় না সবগুলো পড়ে শেষ করতে পারবো, এই জন্য হাফ আজকে হাফ আবার কালকে একদম সাথে সাথে শুরু করে দিচ্ছি। সুস্মিতা সাহা, সুস্মিতা লিখেছে, আসামে বেড়া চুরি হয় জানতাম না। এটা এখনো হয়, একটু গ্রামের ইন্টেরিয়র সাইডে হয়, কিন্তু সংক্রান্তির সময় চুরি করাটা এখনো খুব প্রচলিত। আগে তো সব বেড়ার ঘরই বেশি হতো, তো তাই বেড়া চুরি, শুধু বেড়া বলে নয়, হাঁস মুরগি সব চুরি হতো। হ্যাঁ, সংক্রান্তির আগের দিন চুরি করে খাওয়ারই নিয়ম আছে, মানে কারো বাড়ি থেকে কিছু চুরি করলো, ডাল চাল চুরি করে ওইসব খাওয়া, মানে ওই বেড়া ভেঙে বেড়া নিয়ে যেত, বেড়া দিয়ে জ্বালিয়ে তারপরে এইসব জিনিস চুরি করে রান্না করে খাওয়া হতো। প্রিয়াঙ্কা রেখেছে, চরিত্র বলে পাত্র বলে না। ওটা আমি আচ্ছা, অ্যাকচুয়ালিতে হিন্দিতে কথা আছে, ইস কাহানি কে পাত্র ইস প্রকার হ্যায়, তো ওইভাবে আমি হিন্দির পাত্রটাকে এটাকে বাংলাতে মানে পাত্র করেই বলে দিয়েছিলাম। বাংলাতে পাত্র করে ওয়ার্ডটা হয় না ঠিক, আমি মানে আমারটা পাত্র হয় যেটা বিয়ের পাত্র, হ্যাঁ মানে ওই ছেলে পাত্র, কিন্তু এটা আমার খুব একটা মানে জানা নেই।
পল্লবীদি লিখেছে সত্যি মেরামেরির ঘরের ফ্যান্স চুরি used to be such a fun activity in Assam and we all have been a part of it sometime or the other. Class 10 মেরামেরি হ্যাঁ মানে ওই আর কি বুড়াবুড়ির ঘর ইয়ে বলো না ওই আর কি। আচ্ছা তো ক্লাস 10-এ লাস্ট চুরি করেছিলাম, তারপরে আর চুরি করা হয়নি। হ্যাঁ তখন তারপর কি করেছিল আগুন জ্বালিয়েছিল? ক্লাস 10-এ না, সরি 12-এ। কিছু না, ওই আগুন চুরি করেছে। চুরি মানে ওই অ্যাকচুয়ালি তখন তো আর বেড়ার ঘর ছিল না ওরকম, তো কারো বাড়ি থেকে বাঁশ, কারো ঘরের বাইরে থেকে লাঠি বুঠি যা পাওয়া যায় চুরি করে নিয়ে ওই আগুন জ্বালিয়েছিলাম। আকাশদের এখানে পিকনিক খেয়েছিলাম, আকাশদের গ্যারাজে এখানে বসে পিকনিক করেছিলাম আমরা সব বন্ধুরা মিলে, একদম রাত ভোর 3টা-4টা পর্যন্ত। তারপরে ওই হাত সেকে ইয়ে করে ব্যাস, তারপরে এটাই হলো সংক্রান্তির অনুষ্ঠান ওখানে। মীনাক্ষী দাস লিখেছে আমরা অফিসে ডিফারেন্ট কাইন্ডস অফ জবা, আমার অফিসে ডিফারেন্ট কাইন্ডস অফ জবা গাছ থাকতো আর আমিও জবার কুড়িগুলো বাড়ি নিয়ে আসতাম, আর যখন সকালে ডিফারেন্ট কাইন্ডস অফ জবার কুড়িগুলো ফুটে যেত দারুণ লাগতো দেখে। তারপর ওই ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগতো। এখানে অন্য ফুল কিনতে পাওয়া যায় বাট জবা পাওয়া যায় না, আমাদের ওখানে জবাও পাওয়া যায় কিনতে। অ্যান্ড ইয়েস রিমো, আমাদেরও পৌষ সংক্রান্তির সময় চুরির রিচুয়ালটা আছে, অ্যান্ড ইভেন ইন লক্ষ্মী পুজো। দেখো ফুলের জবা ফুলটা এখানে সত্যিই পাওয়া যায় না কেন, গাছে শুধু গাছে ভরে পড়ে থাকে, কিন্তু ভরে ভরে গাছও আছে কিন্তু এখানে জবা ফুল দিয়ে পুজো দেওয়ার ইয়েটা নেই হয়তো। এখানে রোজ দিয়ে হয়, যেটা আমরা অ্যাকচুয়ালিতে দিই না, গোলাপ আমরা দিই না। তো সেই জবা ফুল নিতে গিয়ে এত কথা হয়ে গেছে, যাই হোক এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। আর হ্যাঁ, সংক্রান্তির সময় চুরি করার নিয়মটা তো তোমাদের বলেই দিলাম। কি একটু জানিও, আমার ঠিক খেয়াল পড়ছে। লক্ষ্মী পূজার সময় আমাদের এখানে আছে ধানের ছড়া চুরি করে লক্ষ্মী ঠাকুরকে এখানে ধানের ছড়া চুরি করতে, আমি করেছিও। ধান ক্ষেতের থেকে ধানের ছড়া চুরি করে এনে পুজোতে দিয়েছি, কিন্তু এখন আর কোথায় এইসব, সব গল্প হয়ে থেকে গেছে। রূপসীদি লিখেছে ঠিক বলেছে রিমো, যারা কোনোদিন ফুল চুরি করেনি তারা এটার মজা কোনোদিন বুঝবে না। তোমরা জানো আমাদের ছোটবেলায় কোয়ার্টারে থাকতে আমাদের অনেক বড় গার্ডেন ছিল, যেখানে বাবা অনেক প্ল্যান্টস লাগিয়েছিল, টগর, শিউলি, লোটাস, রোজেস, চিলি প্ল্যান্টস, ব্ল্যাক অ্যান্ড রেড এটসেট্রা। রিনি দুর্গাপুজোর সময় ভোর 4টা থেকে জেগে বসে থাকতাম যাতে 108টা লোটাস মাকে চড়াতে পারি। সেই সময় খুব ফুল চুরি হতো, রাতের অন্ধকারে আমাদের গার্ডেন থেকে খুব ফুল চুরি হতো, স্পেশালি লোটাস অ্যান্ড শিউলি। খুব ভালো লাগতো, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। রিমো, আননেসেসারি কন্ট্রোভার্সি বাড়িয়ে লাভ নেই। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অ্যান্ড টাইপস অফ পিপল ইন দিস ওয়ার্ল্ড হু উই হ্যাভ টু ডিল উইথ, ফরগেট ইট। চুরি করনা পাপ হে, মাতা রানী পাপ দেবে। মাতা রানী সেই চুরি ফুল দিয়েই পুজো হয়, ঠিক আছে, এগুলো নিয়ে সত্যি আর কথা বাড়াচ্ছি না। এই ফুল চুরি করার গল্প আই এম শিওর সবার আছে, কিছু না কিছু, কেউ না কেউ চুরি করেছে আর কারো বাড়ির থেকে চুরি হয়েছে। অমৃতা লিখেছে, অমৃতা চ্যাটার্জি ঠিক বলেছ, বহাগ বিহুর সময় পাড়ার ছেলেরা মেজি গার্ড দিত। এটাই বলছিলাম আমি, তোমরা যারা আসাম থেকে মানুষরা একদম রিলেট করতে পারবে সেই সংক্রান্তির সময়টা। মা লিখেছে আমি হরর মুভি দেখি না। হ্যাঁ জানি, তুমি একা একা দেখো না হরর মুভি। রূপসীদি লিখেছে মুভিজ only horror movies for me. I love to watch horror movies, only that too in the night, mostly on Saturday and Sunday, and only Hollywood horror movies. Indian horror movies আমার কমেডি লাগে, তাই একদম দেখি না। তবে আমার সাথে কোনো রিয়েল লাইফ ইনসিডেন্টস এখনো হয়নি, হলে জানাবো। নিশ্চয়ই জানিও, আশা করছি। আর এখন না মানে ওরকম ইনসিডেন্ট হওয়ার মতো এরিয়া নেই, এলাকা নেই, ভূতেরও জায়গা হচ্ছে না এখন আর। তবে আমার কিন্তু একদম ভূতের মুভিজ পছন্দ না। ইনফ্যাক্ট তুমি যেটা বলেছো আমার ওগুলো খুব ফানি লাগে, আমার হলিউডের ভূতের মুভিও খুব ফানি লাগে। আমার এখনো মনে আছে আমি আমার বন্ধুর সাথে দি নান দেখতে গেছিলাম থিয়েটারে, আর ওখানে নানের ইয়ে দেখাচ্ছে আর আমি হেসেই গেছি, মানে আমার মনে হচ্ছে কি কার্টুন দেখাচ্ছে। সো আই হ্যাভ বিন দেয়ার। রিনির এক্সপিরিয়েন্স, রিনি জানবে, রিনি খুব পছন্দ করে হরর মুভিজ। হ্যাঁ, এখন তো বলিউডে কমেডি হররই তৈরি হয়, ওইরকম হরর তো কোথায় আমার জানা নেই খুব একটা। তো তোমার হরর জনরাটা পছন্দ? হ্যাঁ আমার ভালো লাগে, বেশি ভালো লাগে। গায়ে কাটা দিচ্ছে, দেখছি পুরো হয়তো তারপরে দুরাত্রি ঘুমাবো না, এমনও হয়েছে যে পাশের রুমমেটকে জাগিয়ে বসেছি, হস্টেলে দেখে রিং দেখেছি, ঠিক আছে, রিং দেখার পরে মাকে ফোন লাগিয়েছি রাত্রি 3টার সময়, মাকে জাগিয়ে মার সাথে গল্প করেছি, এমনও দিন গেছে। এরপর সুপ্রিয়া চৌধুরী লিখেছে, একটা সোসাইটি থেকে আরও একটা সোসাইটিতে ঢুকলে ট্রেসপাসিং করা হয়। আরে কি ওটা প্রাইভেট প্রপার্টি হয় না? বুঝলাম না। আচ্ছা, ছোটবেলায় ফুল চুরি করা আর এত বছর বয়সে চুরি করলে নিজের ছেলেদের কি শিক্ষা দেব? আচ্ছা, প্রথম কথা, আমাদের এই দুটো সোসাইটি টুইন সোসাইটির এটার অ্যারেঞ্জমেন্টটা তোমাদের যদি না জানা থাকে তাহলে আর আমি আলাদা করে ভেঙে বলছি না। আমাদের কিন্তু যত অনুষ্ঠান হয় সব এক জায়গাতেই হয়, তোমরা হয়তো দেখেছোই। এই সোসাইটিতে যেটা নেই সেটা ওখানে আছে, ওখানে যেটা নেই সেটা এখানে আছে। ওখানকার সোসাইটির লোকজন আমাদের এখানে কম্পাউন্ডে এসে খেলাধুলো করে, প্লাস টিটি খেলা সমস্ত কিছু এখানে হয়, কারণ কি ওদের কমিউনিটি হলটা খুবই ছোট। আমাদের দুটো সোসাইটিতে যে গার্ডেন আছে, ওদের গার্ডেনটা ওয়াক মানে রেসিডেন্টসদের হাঁটা চলার জন্য, বসার জন্য, ওটার জন্য, আর আমাদের সাইডে
যেটা গার্ডেন, ওটা গার্ডেন না, ওটা অ্যাকচুয়ালি প্লেগ্রাউন্ড হিসাবে ইউজ হয়, সব বাচ্চারা এসে ওখানে ফুটবল খেলে, খেলে। আমাদের যেটা কি বলে জিম আর যেটা কমন এরিয়া আছে, কি রুম বলে, কমিউনিটি হলটার মধ্যে ওখানে সব টেবিল টেনিস সব রাখা আছে। তো ওই সোসাইটির মানুষরা এখানে এসে খেলে, আর ওদের সোসাইটির কমিউনিটি হলের মধ্যে আবার কিছু স্পোর্টস আছে যেটা ওখানে গিয়ে খেলা হয়। গণেশ পূজা তোমরা দেখেছো, গেল বছর কিন্তু আমাদের সোসাইটিতে হয়েছিল, অল্টারনেট করে প্রতি বছর দুটো সোসাইটি এক জুড়ে, হ্যাঁ দুটো সোসাইটি কম্বাইন করে এক বছর এখানে হয়, এক বছর ওখানে হয়। তো এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এই দুটো সোসাইটির। সো ট্রেসপাসিং এর এখানে কোনো ব্যাপার নেই। তারপরে তুমি যেটা বললে ছেলে মেয়েদের কি শিক্ষা দেবো না দেবো, সেই শিক্ষা যখন দেওয়ার হবে ঠিক দিয়ে দেবো, সেটা নিয়ে আর এই ফুলচুরি করার কথা নিয়ে না আর কথা বাড়াতে চাইছি না। সুস্মিতা লিখেছে, তোমরা আজ শেয়ার করলে আর আজই আমি ঘরে একলা। জানিও কিছু ভয়টাই পেয়েছো, যদি বেশি ভয় লাগে ডেকে নিও, আরেকজন বাড়িতে একদম একা থাকতে পারে না। গৌরী আন্টি লিখেছে, গৌতম বাবু চুরি করতে ভালোবাসে কিন্তু তোমার জন্য পারে না, তাই রাগ করে লিখেছে। তুমি তোমার কাজ করে যাও। আমি মনে করি চুরি করা একটা আর্ট, না বলে ফুল ছিললে তাকে চুরি করা বলে না, ইটস এ হিডেন অ্যান্ড গুড ট্যালেন্ট। আবার আমি আর কথা সত্যি বারবার বলছি, আমি আর কথা বাড়াচ্ছি না। ভালো লাগলো তোমার কমেন্টটা, মজা লাগলো বেশ। এটা সত্যি কথা, চুরি করারও কিন্তু একটা আর্ট। মানে আমিও মনে করি যদি তুমি চুরি শুধু মানে কিছু জিনিস চুরি করা না, কারো খাতার থেকে চুরি করে মানে বেসিক্যালি নকল করা, এটাও একটা আর্ট। এটা তো আমি জীবনেও পারিনি, পরীক্ষাতে টুকলি করা সেটা একটা বিশাল বড় ব্যাপার। রূপসীদি লিখেছে, হাই রিমো, finished watching the Royals. Seriously, I became a tube light while watching it. Rini, can you please explain me the entire series? I finished it on Saturday and Sunday तक वापस से दिमाग की बत्ती जल गई. जलना ही था, मंडे को ऑफिस जो है। মানে ছিল কিছু একটা ছিল সিরিজটা, আমি জানি না, আমিও বুঝতে পারিনি, আমার এখনো টিম করছে ওই পার্টিকুলার। আমার একদম ভালো লাগে সিরিজটা, আমি কিছু বুঝতে পারিনি কি হলো। আর ভূমি না শেষটা কি, শেষটা হলো যে ও ধরা পড়লো যে ও লেজিটিমেট সান না, এখন কিছু একটা, তারপরে আবার পার্ট 2 আসবে। বেসিক্যালি এতটুকু বোঝানো যে আরেকটা পার্ট 2 আসতে চলেছে। এটা ছিল নাকি লাস্ট? হ্যাঁ, তুমি দেখোনি নাকি? বুঝতেই পারিনি লাস্ট। এই যে দেখো টিউবলাইট। রেশমি লিখেছে, ওয়াও টেস্টিটা অনেক পুরনো, আমাদের কাতলা মাছের ভর্তার একটা শর্টস আছে। রেশমি তুমি এতদিন বাদে একটু দেখেছো? যাই হোক, লিখেছে ওয়াও টেস্টি, সেম জিনিস মাছটাকে পুড়িয়েও করি আমি। অ্যাসামিসদের হয় যে মাছের পিটিকা, ওইটা অ্যাসামিস সিংফো ওরা তো মানে পুড়িয়েই করে, একটু আমাদের ওদিকে তো একটু পুড়িয়ে করে, তাই এখানে সিদ্ধ করে বা মাছটাকে হালকা করে একদম হালকা সাতলে ভেজে তারপরেও করা যায়, কিন্তু খেতে দারুণ লাগে। অনেকদিন হয়েছে আমরা করি না বলো মাছের ভর্তা, এবার নেক্সট আচারলে করবো। হ্যাঁ, নেক্সট হচ্ছে মনোরমা গুলোই, লাস্ট কমেন্ট আজকে এটা পড়ছি। হাই রিনি, কাল তোমায় আর দাদাকে আমি দেখলাম মন্দিরে, বাট আই ওয়াজ 80% শিওর দ্যাট ইট ওয়াজ ইউ অ্যান্ড দাদা পিছনে ওয়ালের পাশে বসেছিল, আর তুমি প্রে করছিলে নিয়ার দ্যাট লাইন। আর আমি কাল ব্লগ সার্চে দেখছিলাম এনি আপডেট অফ দ্যাট মন্দির, বাট নাও আই এম 100% শিওর যে তোমরাই দুজন ছিলে। আমি লেকের পাশে থাকি, ওই টুয়ার্ডস জোনাসা এলিগেন্স আছে পিছন দিকে। পরে মিট করলে ভালো হয়, নিয়ার একটা লেকও আছে। মানে তো যদিও তোমাদের হয়তো দেখেছি প্রতিবেশী, তাহলে আমাদের আর দেখা হয়েছিল, ডেকে একবার কনফার্ম করে নিতে পারতে, কমেন্ট না লিখলেও হতো। ঠিক আছে, আমরা প্রতি শনিবারই যাই, যদি বৃষ্টি বাদল না থাকে তাহলে আমরা প্রতি শনিবারে যাব। চলে আসে, অবশ্যই এসো, দেখা হবে ওখানে। আর এবার কিন্তু ডেকো, তোমাকে তো দেখে আমরা বুঝতে পারবো না। ওইটাই, মানে আমরা হয়তো তোমাকে দেখেছি, মুখোমুখিও পড়ে গেছি, কিন্তু ওই আর কি হয়তো চেনা জানা নেই, তাই আমরা তো আর বুঝতে পারিনি। তুমি যদি দেখেছো প্লিজ আমাদেরকে একবার ডেকো, ভালো লাগবে, একটু দাঁড়িয়ে না হয় গল্পই হবে, একসাথে প্রসাদ গ্রহণ করব। এই নিয়ে এর আগে আমাদের অনেকের সাথে দেখা হয়েছে এবং সেটা খুব ভালো একটা এক্সপেরিয়েন্স আমাদের জন্য। চলো আজকে না আর কমেন্ট সেকশনটাকে আর লম্বা করছি না, এখনো আরো অনেকগুলো কমেন্টস আছে। তোমরা সোফা নিয়ে অনেক কথা বলেছো, অনেকের পছন্দ করেছো আমাদের সোফাটাকে, ডিটেলস তাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। বাকি কমেন্টসগুলো তোমাদের সাথে কালকে নিয়ে বসবো। আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করছি। হ্যাঁ, আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে। আর পরে একটা ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। আর থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। প্লিজ সাথে থেকো সবসময়। আশা করি এরকমভাবে আমরা তোমাদেরকে এন্টারটেইন করতে থাকবো, আর আমরা সবাই একসাথে এগিয়ে যাব। চলো আবার কালকে দেখা হচ্ছে, আজকের মতো নিচ্ছি বিদায়। বাই বাই, গুড নাইট।